তো বাংলাদেশে কিন্তু নতুন সরকার তাদের কাজ শুরু করে দিয়েছে আর শপথ নেওয়ার পর থেকে সবার চোখ ছিল মন্ত্রিসভার দিকে কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়। চলুন আজ এই নতুন মন্ত্রিসভার গঠন এবং দায়িত্বগুলো একটু কাছ থেকে দেখা যাক। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে নতুন টিমটা তৈরি হলো সেই টিমের গঠনটা ঠিক কেমন আর কার কাঁধে কোন দায়িত্বটা দেওয়া হলো। প্রধানমন্ত্রী সহ মোট সদস্য সংখ্যা ৫০, মানে বেশ বড়সড় একটা টিমই কিন্তু বলা চলে। তো আজকের এই আলোচনায় আমরা কি বিষয় দেখব? প্রথমে থাকবে প্রধানমন্ত্রীর হাতে কোন কোন দপ্তর আছে, তারপর দেখব গুরুত্বপূর্ণ মন্ত্রীদের, বিশেষ করে যাদের হাতে একাধিক মন্ত্রণালয়, আর সবশেষে প্রতিমন্ত্রীদের নিয়ে কথা বলে পুরো দলটার একটা চিত্র তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক একেবারে সরকার প্রধানকে দিয়েই। দেখা যাক প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের হাতে কোন গুরুত্বপূর্ণ বিভাগগুলো রেখেছেন। সাধারণত যা হয়ে থাকে এবারও তাই। দেশের সবচেয়ে কৌশলগত আর গুরুত্বপূর্ণ বিভাগগুলো, মানে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় আর সশস্ত্র বাহিনী বিভাগ, এগুলো প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের হাতেই রেখেছেন। প্রধানমন্ত্রীর পর এবার নজর দেওয়া যাক পূর্ণমন্ত্রীদের দিকে। দেখি হেভিওয়েট মন্ত্রণালয়গুলো সামলানোর দায়িত্ব কারা পেলেন। দেশের অর্থনীতির চাকা ঘোরানোর দায়িত্ব কিন্তু এই দুটি মন্ত্রণালয়ের হাতে, আর সেই অর্থ ও পরিকল্পনা দুটোই সামলাবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর আসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশের আইন শৃঙ্খলা আর অভ্যন্তরীণ নিরাপত্তার মতো বিশাল দায়িত্বটা দেয়া হয়েছে সালাহুদ্দিন আহমদকে। আর আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার জন্য, মানে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান। এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, তিনি একজন টেকনোক্র্যাট মন্ত্রী, মানে তিনি নির্বাচিত এমপি নন, বরং নিজ ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ। দেশের একেবারে তৃণমূল পর্যন্ত যে মন্ত্রণালয়ের কার্যক্রম জড়িয়ে আছে, সেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ভার দেওয়া হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর। এই মন্ত্রিসভার একটা খুব ইন্টারেস্টিং দিক কিন্তু চোখে পড়ার মতো। সেটা হলো কয়েকজন মন্ত্রীকে একাই একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। চলুন তো দেখি এই পাওয়ারফুল মন্ত্রীরা কারা। এই যে দেখুন, ব্যাপারটা বেশ পরিষ্কার। শেখ রবিউল আলমের কথাই ধরুন, যোগাযোগ খাতের ৩টি বড় মন্ত্রণালয়, সড়ক, রেলপথ আর নৌ পরিবহন, সবই তার দায়িত্বে। আবার খন্দকার আব্দুল মুক্তাদির সামলাবেন বাণিজ্য, শিল্প আর বস্ত্র ও পাটের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো। মানে বোঝাই যাচ্ছে কয়েকটি নির্দিষ্ট জায়গায় ক্ষমতা ও দায়িত্বকে একীভূত করা হয়েছে। পূর্ণ মন্ত্রীদের কথা তো হলো, এবার চলুন তাদের যারা সাহায্য করবেন, মানে প্রতিমন্ত্রীদের বা জুনিয়র মন্ত্রীদের দিকে একটু নজর দেওয়া যাক। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, প্রতিমন্ত্রী বিষয়টা আসলে কি? সহজ করে বললে, প্রতিমন্ত্রী হলেন একজন জুনিয়র মন্ত্রী। তিনি একজন পূর্ণ মন্ত্রীর সাথে কাজ করেন এবং তাকে মন্ত্রণালয়ের কাজে সাহায্য করেন। বিষয়টা আরও সহজে বোঝা যাবে এই উদাহরণটা দেখলে। যেমন ধরুন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী তো খলিলুর রহমান, তাকে কাজে সাহায্য করার জন্য প্রতিমন্ত্রী হিসেবে আছেন শামা ওবায়েদ। আশা করি এবার পরিষ্কার। এখানে কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রীর তালিকা দেয়া হলো। খেয়াল করে দেখুন যে মন্ত্রণালয়গুলোকে একীভূত করা হয়েছে, যেমন ধরুন যোগাযোগ বা বাণিজ্য, সেখানে পূর্ণমন্ত্রীদের সাহায্য করার জন্য একাধিক প্রতিমন্ত্রীও কিন্তু রাখা হয়েছে। তো এতক্ষণ তো আমরা আলাদা আলাদা করে দেখলাম, এবার চলুন পুরো দলটাকে একবারে দেখি। এই ছবিটা দেখলেই পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যায়। একজন প্রধানমন্ত্রী, তার সাথে ২৫ জন পূর্ণমন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী, এই নিয়েই পুরো টিম। আর এই পুরো টিমের মধ্যে টেকনোক্র্যাট মানে বিশেষজ্ঞ সদস্য হিসেবে বাইরে থেকে এসেছেন মোট ৩ জন। তাহলে সব মিলিয়ে ফাইনাল হিসাবটা কি দাঁড়ালো? মোট সদস্য ৫০ জন, এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী, আর এই দুজনের বাইরে টেকনোক্র্যাট কোটায় আছেন ৩ জন। তো টিম রেডি, দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা দেশকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে? এই উত্তরটা জানার জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে।